অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস কালো রাস্তা সাদা বাড়ি। উপন্যাসটির প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সম্পূর্ণ প্রসঙ্গ বদলে দিয়ে চিরঞ্জীব বলল, আপনার বাঁ হাতখানা ভাঙা বললেন, তবু আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে চলন্ত গাড়ি থামাতে চেষ্টা করছিলেন। আচ্ছা গোয়ার তো আপনি, ভাগ্যি ভালো যে আপনার পা ভেঙেছে, ডান হাতখানাও ভাঙেনি। সুব্রত ও কথা গ্রাহ্য না করে বলল, এবছরও আমি ওই কুরপা গ্রামে ফিরে যাব। এবার চিরঞ্জীব না চমকে পারল না, ভুরু তুলে বলল, সে কি, আবার ওখানে ফিরে যাবেন কেন? ওদের বোঝাতে চাই যে আমি সত্যি ওদের কোনো ক্ষতি করতে চাইনি বা দেবতা চুরি করে অপমান করতে চাইনি। না না, যাবেন না, এ আপনার বড্ড বেশি রোমান্টিসিজম। হয়তো দেখবেন এবার সেই বুড়ো মোড়ল মরে গেছে, অন্যদের এখনো রাগ আছে আপনাদের ওপর। আপনি তো ওদের ভাষাই জানেন না ভালো করে, আপনি তাদের বোঝাবেন কি করে? তা হোক, আমি যখন ঠিক করেছি আমাকে যেতেই হবে। যেতেই হবে কথাটা সুব্রত এমন জোর দিয়ে বলল যে চিরঞ্জীবের ইচ্ছে হলো হাততালি দেয়। ঠিক সিনেমার হিরোর মতন সংলাপ, কিংবা অনেক সময় মিটিং ফিটিং এর নেতারা বক্তৃতা দেবার সময় ঠিক এই রকম সুরেই কথা বলে, একই রকম মেলোড্রামাটিক। এইসব কথা শুনলে হাততালি দেওয়াই তো নিয়ম। কিন্তু মানুষকে সামনাসামনি অপমান করতে তার ভদ্রতায় বাধে। চিরঞ্জীব এবার উঠে পড়ল। ছেলেটির এই নবতম গোয়ার্তুমের গল্পটা বাড়ির সবাইকে সবিস্তারে শোনাবার জন্য সে উসখুস করছে। দরজার কাছে গিয়ে চিরঞ্জীব আবার মুখ ফিরিয়ে তাকালো। ছেলেটা এতক্ষণ এত বড় বড় কথা বলেছে, তাকে একটি শিক্ষা দেয়া কি উচিত নয়? আজকাল এই ছেলেরা ভাবে একমাত্র তারাই শুধু মহৎ আদর্শবাদী, আর সবাই স্বার্থপর বদমাইশ। ছেলেটিকে প্রায় বালক মনে করে চিরঞ্জীব একটু হাসল। তারপর বলল, আপনি আমাদের এই বাড়িটা 11 মাস খালি পড়ে থাকার কথা বলছিলেন না? যদি দেশে এমন অবস্থা কখনো আসে যে সবার উদ্ধৃত সম্পত্তি সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে, তখন আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের এই বাড়িটা ছেড়ে দেব। সত্যিকারের পুঁজিপতিদের সম্পত্তিতে এখনো কেউ হাত ছোঁয়ায় না বা ছোঁয়াবার কথা ভাবেও না। এটাই মুশকিল। সব মানুষ সমান সুযোগ পেলে আমরাই বা আপত্তি করব কেন? অন্তত আমরা যদি আপত্তি করিও, তাহলেও বাবা শুনবেন না। আমার বাবাকে আপনি এখনো ভালো করে চিনতে পারেননি। ছেলেটিকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়ে চিরঞ্জীব বেরিয়ে পড়ল। হাতে তখনও সিগারেট আছে, তাই বাড়িতে ঢুকলো না তক্ষুনি। বাগানে ঘুরতে লাগলো একটু। সার সার গোলাপ গাছের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো গোলাপ ফুলগুলোয় কি যেন পোকা লেগেছে। সব ফুলগুলো কিরকম যেন ঝিমনো। আগেকার সেই ঔজ্জ্বল্য বা সৌরভ নেই। মালিটাকে বলতে হবে। একটা ফুল ছিঁড়ে দেখলো তার মধ্যে লম্বা লম্বা 2-3টে পোকা ঘুরে বেড়াচ্ছে। পোকাগুলোর জাত চেনার চেষ্টা করলো, কিন্তু সেগুলো অনবরত ঢুকে যাচ্ছে ভেতরে। পোকাগুলো দেখতে গিয়ে ঝরে গেল গোলাপের অনেকগুলো পাপড়ি। তারপর পোকাগুলো যেই তার আঙুলে কিলবিল করতে লাগলো, চিরঞ্জীব সভয়ে সেগুলো ঝেড়ে ফেলে দিল মাটিতে। তক্ষুনি তার মনে পড়ল কলকাতায় 2-3টে জরুরি চিঠি লেখা বাকি আছে। চিরঞ্জীব হনহন করে ফিরে গেল বাড়ির দিকে। বাজার থেকে টাটকা সব তরিতরকারি, কিলো 3 ওজনের একটা রুই মাছ এবং গোটা 4 মুরগির সঙ্গে সঙ্গে 2 ডজন বগেরি পাখিও এনেছে মণিময়। ছোট্ট ছোট্ট পাখি, দাম একেবারে জলের মতন সস্তা, খেতে অত্যন্ত সুস্বাদু। আস্তে আস্তে এক একটা পাখি ভাজা করে এক গেরাসে খেয়ে ফেলা যায়। আর সব পাখিগুলো বিক্রি হয়ে গেছে। মাত্র 2 ডজনের বেশি আর ছিল না। এ নিয়ে মণিময়ের আফসোসের অন্ত নেই। কলকাতায় অবশ্য নিউ মার্কেট ছাড়া অন্য কোনো বাজারে মণিময় সচরাচর ঢোকেন না, কিন্তু বাইরে কোথাও বেড়াতে এলে বাজার করাটা তার একটা প্যাশন। শুধু তাই নয়, বাজার করে আসার পর তাই নিয়ে সবিস্তারে আলোচনা করতেও ভালোবাসেন। বগেরি পাখি কে কটা খাবে তাই নিয়ে হিসেব করতে বসলেন মণিময়। খাবার ঘরে এখন সবাই মিলে আড্ডা দিচ্ছে। মণিময় বললেন, তাহলে আমরা কজন হলাম? খোকন আর এসা 2 জন, আমি, প্রমিতা, বাপ্পা আর লিকু। তাহলে হলো। চিরঞ্জীব বলল, বাবা বাদ, বাবাকে ধরছেন কেন?
দিবানাথ বছর 5 ধরে মাছ মাংস খাওয়াই ছেড়ে দিয়েছেন। একসময় তিনি নিজেই শিকারে যেতেন, রামগড়ে এলেই হরিণ শিকার করতেন, উড়িষ্যার জঙ্গলে একবার বাঘ মেরেছিলেন পর্যন্ত। কিন্তু এখন ওসব কথা শুনলেই বিব্রত বোধ করেন, জীব হিংসায় প্রশ্রয় দেন না। মণিময় বললেন, ও হ্যাঁ তাই তো, বাবা বাদ। তাহলে আমরা হলাম গিয়ে 8 জন। বাহ, চমৎকার হিসেব। 3 × 8 = 24। সবাই 3টে কিংবা বাপ্পা আর লিকু যদি 2টো খায়, তাহলে আমি আর খোকন 4টে করে। প্রমিতা বলল, তুমি 1 ডজন খাও না, বাকিটা আমরা সবাই ভাগ করে ঠিক খেতে পারবো। সেইটাই তো তোমার ইচ্ছা, বলো না বাবা? সবাই হো হো করে হেসে উঠল, এমনকি মৃণালিনীও হাসি চাপতে পারল না। মণিময় রীতিমতন অপ্রস্তুত হয়ে গেলেন, মুখটা লাল হয়ে গেল। স্ত্রীর উপরে একটু রাগ দেখিয়ে বললেন, মোটেই তা নয়, আই এম নট এ গ্লাটন। এ তুমি মিছিমিছি বলছো। প্রমিতা বলল, অন্য জিনিস বেশি খাও না, কিন্তু মাছ মাংস পেলে তোমার আর। মোটেই না, মোটেই না, অন্যদের ভাগ থেকে আমি কখনো খাই না। মালবিকা তখনও র্যাপারে মহীশুরি দিয়ে বসে আছে। এবার সে ছোট্ট করে বলল, বাবা আমি খাবো না। তুই খাবি না কেন? খাসনি আগে? খেয়ে দেখ। এসা বলল, কেন, গত বছরই তো খেয়েছে। গত বছর আমাদের বাড়িতে বিক্রি করতে এসেছিল, মনে নেই? তবে খাবি না কেন? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে কি? খেলে দেখবি, এমন গরম লাগবে, শীত যে কোথায় পালাবে। মালবিকার মুখ বিষণ্ণ হয়ে এলো। সে জানে এবার সবাই মিলে একসঙ্গে তাকে নিয়ে লাগবে। সে কি খাবে না খাবে তা পছন্দ করার স্বাধীনতাও তার নেই। মাংস খেতে অবশ্য তার ভালোই লাগে, কিন্তু আজ ইচ্ছে করছে না। মালবিকা জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকালো, তারপর আবার ক্ষীণভাবে বলল, না আমি খাবো না। কেন খাবি না সেটা শুনি। কোনো কিছু খাওয়ার কথা শুনলেই মেয়ের গায়ে জ্বর আসে। না খেয়ে খেয়ে দিন দিন যা রোগা হচ্ছে এদিকে, ওসব ফ্যাশন মোটেই ভালো নয়। মৃণালিনী বললেন, খাবে খাবে, রান্না হোক, প্রথমে একটু চেখে দেখবে। হ্যাঁ গো মণিময়, ওই ছেলেটিকে দিতে হবে না? মণিময় খানিকটা বিমূঢ়ভাবে বললেন, কোন ছেলেটি? বস্তুত হাস্যমধুর পারিবারিক পরিবেশে তিনি সুব্রতর কথা ভুলেই গিয়েছিলেন। প্রকৃত বিস্ময়ের সঙ্গে তিনি প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বললেন, আর কে বাদ পড়েছে? পর মুহূর্তেই মনে পড়ল। তিনি বললেন, দ্যাটস রাইট, উই হ্যাভ আ গেস্ট ইন দ্য হাউস। মনে পড়া উচিত ছিল আমার। তা উনি মাছ মাংস টাংস খান তো? তা খাবে না কেন, বাঙালির ছেলে। না মানে যেরকম চুল দাড়ি রাখার ঘরটা, তাতে সন্ন্যাসী টন্যাসীও হতে পারে। চিরঞ্জীব বলল, মনিদা, ছেলেটিকে আর যাই বলা যাক, সন্ন্যাসী বলা যায় না। যার রাগি কথাবার্তা, সাধু সন্ন্যাসীরা ওরকম হয় না। এসা বলল, কেন হবে না? তুমি দুর্বাসা মুনির কথা শোনোনি? মণিময়ের মেজাজটা বেশ ভালো আছে আজ সকালে। পৃথিবীর প্রতি তিনি এখন অনায়াসে উদার হতে পারেন। খানিকটা সহানুভূতির সঙ্গে বললেন, তা কেমন আছে এখন ছেলেটি? তোমরা খোঁজ খবর নিচ্ছ টিচ্ছ তো? আস্তে আস্তে ভালো হয়ে উঠছে, শুধু পায়ের ব্যথাটাই। আই সাপোজ আমার একবার দেখতে যাওয়া উচিত। চিরঞ্জীব মনে মনে শঙ্কিত হয়ে উঠল। ছেলেটির যেরকম বেয়াড়া কথাবার্তা, জামাইবাবুর সঙ্গে ওরকম ব্যবহার করলেই ওর আবার মেজাজ খারাপ হবে, তারপর আবার গন্ডগোল। চিরঞ্জীব বলল, তার আর দরকার নেই, আমি আজ সকালেই দেখা করে এসেছি, এখন ভালোই আছে। শোনো মনিদা, ওর ওরকম হাত পা ভাঙা নতুন কিছু নয়। গত বছরে এখানে ওর হাত ভেঙেছিল একটা সাঁওতাল গ্রামে। চিরঞ্জীব খুব রসিয়ে অনেকক্ষণ ধরে গল্পটা বলল। সবাই চোখ গোল গোল করে শুনছে। এমনকি ডিটেকটিভ গল্পের বইটার শেষের দিকে এসেও তাপসী তার থেকে এই গল্পে আগ্রহ বেশি পেয়ে গেল। মালবিকা উঠে যাচ্ছিল, টপ করে আবার বসে পড়ল চেয়ারে। মণিময়েরও দারুণ আগ্রহ। তিনি মাঝে মাঝেই বলতে লাগলেন, সত্যি? কি বলো কি? হ্যাঁ? ঘর ফাটিয়ে হাসতে লাগলেন মণিময়। মৃণালিনী বললেন, কি ডান পিঠের ছেলে রে বাবা, প্রাণের ভয় নেই, আবার যাবে? প্রমিতা বিরক্ত মুখে বলল, বাড়িতে কেউ নেই নাকি ওর? কেউ বুঝি শাসন করে না? এসা বলল, এই থাকে এক ধরনের। প্রমিতা বলল, আমার ননদের ছেলেও তো গত বছর জিওলজিতে এমএসসি পাশ করলো।
তার কাছে তো কখনো শুনিনি যে বনে জঙ্গলে এরকম পাথর কুড়িয়ে বেড়াতে হয়। যত সব বাজে কথা। চিরঞ্জীব বলল, শুধু পড়াশোনার জন্যই নয়। মণিময় বললেন, আমি যখন জার্মানিতে ছিলাম আমার একবার একটা এক্সপেরিয়েন্স হয়েছিল। তারপর সে আবার মুখ গুজল বইতে, কিন্তু রোমাঞ্চকর পরিচ্ছেদেও মন বসল না। তার মনে পড়ে গেল অরুণাংশুর কথা। অরুণাংশু তো বলেছে হাজারিবাগে আসবে। ইউনিভার্সিটি এখন ছুটি তো, তাই ছটফট করছে। এমন না ছেলেটা 1 মাস দেখা না করে কিছুতেই থাকতে পারবে না বলেছে। কবে তাপসীরা হাজারিবাগে যাবে তখন যদি দেখা হয়। বাপ্পা কল্পনা করতে লাগলো তার কোমরের দুদিকে 2টো পিস্তল। অসভ্য জঙ্গলিরা তাকে তাড়া করেছে। সে ঘোড়া ছুটিয়ে যেতে যেতে 2 হাতে 2টো পিস্তল নিয়ে দুম দুম দুম। মালবিকা তাকিয়ে আছে জানালা দিয়ে। সেখান থেকে গেস্ট রুমটা দেখা যায়। ওর মধ্যে রয়েছে এক রহস্যময় মানুষ। কোথা থেকে সেজে এসেছে কেউ জানে না। প্রাণের ভয় নেই বিন্দু মাত্র। আশ্চর্য ব্যাপার, একজন লোক একবার যেখানে গিয়ে প্রায় মরতে বসেছিল আবার সেখানে যেতে চায় একা একা। কেন? মালবিকা কল্পনায় দেখতে লাগলো একটা গহন অরণ্য। কি বিরাট বিরাট গাছ! দিনের বেলাতেও সেখানে ছায়া ছায়া। কাঁধে হ্যাভারসেক বেঁধে সেখান দিয়ে একলা হেঁটে যাচ্ছে একটা ছেলে। মণিময় প্রায় 8 ঘন্টা বাদে তার বিদেশি কাহিনী শেষ করলেন। ততক্ষণে প্রমিতা আর এশা ঘর থেকে উঠে গেছে। প্রমিতা তো স্বামীর গল্প একদমই শুনতে চান না। এ গল্প তার অনেকবার শোনা। মণিময়ের একটা দুর্বলতা এই যে এক গল্প একাধিকবার বলার সময় ঘটনা ঠিক রাখতে পারেন না। প্রমিতা ভুল ধরিয়ে দিতে গেলে রেগে যান। এই গল্পের সঙ্গে সঙ্গে আড্ডা প্রায় ভেঙে গেল। মৃণালিনী তাড়া দিয়ে বললেন, নে এবার তোরা চান টান করে নে সবাই একে একে। এক একজনের যা সময় লাগবে আবার। মণিময় চিরঞ্জীবকে বললেন, হ্যাঁ শোনো, আজ বিকেলে মৌলকজি আর মিস্টার কাপুরের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু কাজটাও সেরে ফেলতে হবে। মৌলকজির সঙ্গে তো তোমার ভালোই আলাপ আছে। চিরঞ্জীব বলল, হ্যাঁ বিকেলে যাবক্ষণ। মৌলকজি খুব মাই ডিয়ার লোক। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এশা বলল, দিদি তুমি যে বলেছিলে এখানে অনেক রকমের ভালো তাঁতের শাড়ি পাওয়া যায়, কাল তো বাজারে দেখলাম না। প্রমিতা বলল, আজ পাবে, আজ তো হাট আছে এখানে। হুমা, হাট তো বেশ খানিকটা দূরে হয় শুনেছি, কে নিয়ে যাবে? তোমার ভাইটি একদম বাজার হাটে যেতে চায় না, নাম শুনলেই গায়ে জ্বর আসে যেন। তোমার জামাইবাবুটিও প্রায় তাই। কাঁচা বাজার করতে এত উৎসাহ, কিন্তু কোনো দোকানে যেতে বলো তো অমনি চক্ষু চড়ক গাছ। পয়সা বাঁচাচ্ছেন, এদিকে পার্টি দিতে যে কত পয়সা যায়। তোমাদের ড্রাইভারকেই নিয়ে যাব না হয়। মাথা খারাপ? ওই নতুন ড্রাইভার কি র্যাশ চালায়। ওদের দুজনকেই নিয়ে যাব দেখো। প্রথম প্রথম একটু আপত্তি করবে, তারপর 2টো ধমক লাগালেই সব ঠিক হয়ে যাবে। তুমি শক্ত হয়ে থাকবে কিন্তু। তারপর কি একটা হাসির কথায় দুজনে মিলে হেসে কুটপাট হলো সিঁড়ির ওপর। বাপ্পা মাঠে ছুটে ছুটে প্রজাপতি ধরছে। মৃণালিনী চলে গেছেন রান্নার নির্দেশ দিতে। মণিময় আর চিরঞ্জীব ব্যবসায়ের কথাবার্তায় বিভোর। মালবিকা তাপসীর কাছে গিয়ে বলল, ছোট মাসি ব্যাডমিন্টন খেলবে? তাপসী বই থেকে মুখ না তুলেই বলল, এখন না। চলো না, বসে বসে কি করব? আহ, চুপ করে বসে রোদ পোহানা, এত হাওয়া দিচ্ছে এর মধ্যে ব্যাডমিন্টন খেলা যায়? তাহলে চলো ক্যারাম খেলি। মালবিকা ছেলে মানুষ, ও কি বুঝবে ডিটেকটিভ বইয়ের শেষ 10 পাতা না পড়ে ওঠা কি অসম্ভব ব্যাপার। তাপসী আর একবার ওর দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বইতে চোখ ডোবালো। চরম উত্তেজক বর্ণনায় একটা পৃষ্ঠা পড়ে গিয়েও সে আবার চোখ ফিরিয়ে এনে সেই পাতাটাই পড়তে লাগলো। অক্ষরগুলো শুধু পড়ে গেছে, মনের মধ্যে কিছুই ঢোকেনি। বারবার একটা কথাই মনের মধ্যে ঘুরছে, অরুণাংশু কি আসবে? ঠিক আসবে তো। যা পাগলাটে ছেলে, ফট করে না এবারের ঠিকানায় চিঠি লিখে বসে। মালবিকা ওপরে উঠে এসে পোশাক বদলাতে লাগলো। ড্রেসিং গাউন ছেড়ে ফেলে সে একটু ইতস্তত করতে লাগলো। মালবিকার বয়স এখন শাড়ি ও ফ্রকের সূক্ষ্ম সীমারেখায়। বেড়াতে কিংবা নেমন্তন্ন বাড়িতে সে আজকাল শুধু শাড়িই পরে। এবার পুজোতেও শুধু শাড়িই উপহার পেয়েছে, কিন্তু বাড়িতে এখনো মাঝে মাঝে ফ্রক পরে। একটা গোলাপি রঙের ফ্রক তার খুব প্রিয়, আজ সেটাই পরে ফেলল। তারপর কিছুক্ষণ বসলো নিজের পড়ার বই নিয়ে। মন লাগলো না। সেরকম কোনো গল্পের বইও নেই।
ছোট মাসির মতন মারামারি খুনোখুনি ভয়ের বই সে একদম পড়তে পারে না। একা একাই মালবিকা বেড়াতে এলো বাগানে। এখন আর তেমন শীত লাগছে না, রোদ্দুর কিরকম লাগছে। ইস, এক এক সময় এমন ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগার কথা কাউকে বলা যায় না। একটু একটু হাওয়ায় যে ডালিয়া ফুলগুলো নড়ছে, মনে হয় না যে ওরা যেন নিজেদের মধ্যে কথা বলছে। ফর্সা পা ফেলে ফেলে গোলাপি ফ্রক পরে একটি কিশোরী ঘুরে বেড়াতে লাগলো ফুল বাগানের মধ্যে। তার অনাবৃত নিরাভরণ হাত দুটি ভারী কমনীয়, তার ঠোঁট ও চিবুকে সবসময় একটা লজ্জা লজ্জা ভাব, ভেলভেটের মতন গভীর কালো চুল। একটা করমচা গাছের দিকে যখন সে হাত বাড়ালো, তখন দেখা গেল তার হাতের তালু ও আঙুলের ডগাগুলো করমচার মতনই লালচে। বাগানে ঘুরতে ঘুরতে মালবিকা এক জায়গায় থমকে দাঁড়ালো। বাপ্পা কথা বলছে সেই রহস্যময় লোকটার সঙ্গে। জানালা দিয়ে উঁকি মেরে দেখছে লোকটি। সে একমুখ দাঁড়িয়ে ও রুক্ষ চুল সমেত মুখ, আর বাইরে দাঁড়িয়ে বাপ্পা কি যেন গল গল করে বলছে ওকে। বাপ্পার একটু ভয় ডর নেই, অথচ মালবিকা এত দূর থেকেও চোখের পাতা নিথর করে দেখছে। রীতিমতো ভয় ভয় করছে তার। তার অভিজ্ঞতার জগতে এরকম কোনো মানুষ আগে সে দেখেনি। গাড়িতে ধাক্কা লেগে পা ভেঙেছে, গাড়ির তলা চাপা পড়ে তো মরেও যেতে পারত। ওরকম কেউ মাঝ রাস্তায় দাঁড়ায়? কোথায় ওর মা বাবা থাকে কে জানে? ওর মা বাবা ওকে কিছু বারণ করে না বুঝি? এখান থেকে আবার যাবে ওইসব জঙ্গলিদের গ্রামে। এবার যদি ওরা মেরেই ফেলে ওকে। মালবিকার বুকের মধ্যে খুব ইচ্ছে হতে লাগলো লোকটিকে নিষেধ করার, কিন্তু সে কিছুতেই ওর সঙ্গে কথা বলতে পারবে না। অচেনা লোকের সঙ্গে কখনোই সে কথা বলেনি। মালবিকা একবার বাপ্পাকে ডাকতে গেল, কিন্তু ডাকলো না। তাহলেই তো তার দিকে ওর চোখ পড়ে যাবে। টুসি, টুসি, একবার দুঃখীরামকে ডাকতো। ডাকছি। মিনিট পাঁচেক পর মৃণালিনী আবার ঘুরে এসে বললেন, কই ডাকলি না? কি এত চিঠি লিখছিস? 3 দিন তো মোটে এসেছিস, এর মধ্যে কতগুলো চিঠি লিখলি? তাপসী চিঠি চাপা দেবার চেষ্টা করলো না। সম্বোধনের অংশটার ওপর আস্তে করে হাতটা রেখে বলল, কলেজের এক গাদা বন্ধু বলেছে সবাইকে আলাদা আলাদা চিঠি লিখতে হবে। তোকে তো কেউ চিঠি লিখলো না। বাহ, আগে আমার চিঠি পাক, তবে তো লিখবে। যা একটু দুঃখীরামকে ডেকে আন। কেন, কি করবে? দুঃখীরাম তো বেরিয়ে গেল দেখলাম। ওই ছেলেটিকে একটু পুডিং পাঠাবো। কাকে দিয়ে পাঠাই? রঘুও নেই, তুই কি দিয়ে আসবি নাকি? হ্যাঁ, আমার বয়েই গেছে, আমি বুঝি বাড়ির ঝিয়ের মতন খাবার দিতে যাব? হোমা, তাতে কি হয়েছে? ঝিরাই বুঝি খাবার দেয়? তোরা আজকাল এত লোকের সঙ্গে মিশিস, এইটুকুতেই লজ্জা? লজ্জার আবার কি আছে? আমার যেতে ইচ্ছে করছে না। আমি এখন জরুরি চিঠি লিখছি, পুডিং আর ওকে দিতে হবে না। বাড়িতে কিছু করলে সবাইকে না দিয়ে খাওয়া যায় না। আহা, কত দূরে এসে হাত পা ভেঙে পড়ে রয়েছে। শুনলে তো এরকম প্রায়ই ওর ভাঙে। প্রত্যেকবার কে তোমার মতো পুডিং খাওয়াতে যায়? ছি, ওরকম ভাবে বলতে নেই। হ্যাঁ রে, ওই ছেলেটি ওর বাড়িতে খবর টবর দিয়েছে তো? চিঠি লিখেছে? খোকনকে জিজ্ঞেস করতে বলিস তো। প্রত্যেকবার চিঠি কথাটার উল্লেখেই তাপসীর চোখ সামান্য কেঁপে যাচ্ছে। গোপন চোখে তাকিয়ে দেখছে নিজের হাত চাপা দেওয়া চিঠিটার দিকে। এখন চিঠি আর অরুণাংশুর নাম তার কাছে অবিচ্ছেদ্যভাবে জড়ানো। পলকের জন্য চোখে ভেসে উঠছে অরুণাংশুর ছিপছিপে শরীর, বড় বড় চোখ ও খাড়া নাক, ঠোঁটে একটা দুষ্টু দুষ্টু ভাব। তাপসী বলল, মা, আমরা এই রবিবার হাজারিবাগ যাচ্ছি তো? মৃণালিনী হেসে জিজ্ঞেস করলেন, তোর কি ব্যাপার বলতো? আশা থেকেই কেবল হাজারিবাগ হাজারিবাগ করছিস। বাহ, তুমি তো বললে এবার তুমি ন্যাশনাল পার্ক দেখতে যাবে, গতবার তোমার অসুখ করেছিল। তুই তো ন্যাশনাল পার্কে 2বার গেছিস, তোর এত উৎসাহ কেন? তোমার জন্যই তো বলছি, তুমি যাওনি একবারও। আমি ভাবছি হাজারিবাগ না গিয়ে রাঁচি যাবো এবার। রাঁচিতে তো টুলু মাসির জায়ের অসুখ। আহা, রাঁচি তো কাছেই, যে কোনো দিন গেলেই হয়। তুমি যে বলেছিলে এবার আমরা হাজারিবাগে গিয়ে 2-1 দিন থাকবো। না, এবার আর হাজারিবাগ বাদ দে। তোর বাবার শরীরটাও তেমন ভালো নয়। রাঁচিতে গিয়ে আমাকে 2-4 দিন থাকতে হবে, একটা কাজ আছে। তোরা না হয় তখন নেতারহাট ঘুরে আসিস। হাজারিবাগে যাওয়া হবে না শুনে তাপসীর বুকটা ধড়াস করে উঠল। হাজারিবাগ যাওয়া হবে না?
অরুণাংশ একা এসে ডাকবাংলোয় বসে থাকবে? যেরকম অভিমানী ছেলে। তাপসী বলল, না মা, রাঁচি না, আমরা ফেরার সময় রাঁচি হয়ে ফিরবো বরং। এই রবিবার হাজারিবাগ চলো, আমি বুলবুলকে কথা দিয়েছি। বুলবুল পাটনা এসেছে নাকি? তোমার কিচ্ছু মনে থাকে না। তোমাকে কাল বললাম না বুলবুলদের বাড়ির সবাই হাজারিবাগে এসেছে এবার। আমি বলে রেখেছি এই রবিবার ওদের ওখানে যাব। আমার বুঝি ইচ্ছে মতন কোথাও যাওয়ার উপায় নেই? আচ্ছা যাবি যাবি, আমি বলবো খোকনকে। তোমরা ন্যাশনাল পার্কে গেলে আমি কিন্তু সেদিন বুলবুলদের বাড়িতে থাকবো। আমি ন্যাশনাল পার্কে 2 বার গিয়ে, আমি আর এবার যাব না। হো, এই যে বলছিলি আমার জন্য তুই হাজারিবাগ যেতে চাস, অরুণাংশ আসছে বুঝি? দপ করে তাপসীর মুখের আলো নিভে গেল। এমন অপ্রত্যাশিত কথা শোনার জন্য সে একটুও প্রস্তুত ছিল না। আমতা আমতা করে বলল, অরুণাংশ আসবে কিনা তা আমি কি জানি, সে হঠাৎ আসতে যাবে কেন? মৃণালিনী মুখ টিপে টিপে হাসতে লাগলেন। মৃণালিনীকে কেউ কখনো রাগ করতে দেখেনি। তার প্রসন্ন মুখে একটা প্রসন্ন আভা। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছোট মেয়ের দিকে। আচমকা মায়ের মুখ থেকে অরুণাংশুর নাম শুনে তাপসী এখন আর নিজেকে ঠিক সামলাতে পারছে না। গালে লালচে আভা ফুটেছে, চোখে অনির্দিষ্ট শঙ্কা। তবু সে খানিকটা জোর দিয়েই বলল, হঠাৎ ও কথা জিজ্ঞেস করলে কেন? এমনি, তুই এত হাজারিবাগে যেতে চাইছিস কি না? বাহ, তার সঙ্গে এর কি সম্পর্ক? আমার যদি কোথাও যাবার ইচ্ছে হয়। আসবি কিনা বল না। না, আসবে না, কিংবা আসেও যদি, তার আমি কি জানি? মৃণালিনী হেসে বললেন, না এলেই ভালো। যদি এসে পড়ে আর তোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়, তাহলে দেখিস তোর দাদা যেন জানতে না পারে। ছেলেটা তো এমনিতে খারাপ না, কিন্তু তোর দাদা যে ওকে একদম দেখতে পারে না। কি নাকি সব থিয়েটার ফিয়েটার করে বেড়ায়। থিয়েটার করা খারাপ বুঝি? সবাই কি দাদার মতন খাঁটি ব্যবসাদার হবে নাকি? অরুণাংশুর বাবারও তো ব্যবসা আছে, ফ্যামিলিটা তো ভালোই, কিন্তু ও যদি শুধু থিয়েটার করে বেড়ায়। তুমি কিচ্ছু খোঁজ খবর রাখো না মা। আজকাল কত ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরাও থিয়েটার করে, আমাদের চেয়েও অনেক ভালো ফ্যামিলি। তা বাবু যাই বলিস, এখনো পড়াশোনা শেষ করেনি, এখনই অত থিয়েটারের নেশা ভালো না। তাপসী আরক্ত মুখে বসে রইল। কি যেন একটা উত্তর তার আছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। প্লাস্টার করা পাটা ছেঁচড়াতে ছেঁচড়াতে সুব্রত চলে এলো বারান্দায়। ঘরের মধ্যে শুয়ে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। একটানা এরকম 3-4 দিন সে বহু দিনের মধ্যে শুয়ে থাকেনি। সন্ধে হয়ে এসেছে, পাহাড়গুলোর মাথায় মন্থর আলো। সুব্রত একবার তাকালো সাদা বাড়িটার দিকে। দোতলার বারান্দায় তাপসী দাঁড়িয়েছিল রেলিং ধরে ঝুঁকে। সুব্রতর সঙ্গে তার চোখাচোখি হতেই তাপসী শরীর সোজা করল। অনাবশ্যকভাবে দেখতে লাগলো আকাশ। আবার সুব্রতর দিকে চোখ পড়তেই সে ভুরু কুঁচকালো। তারপর আস্তে আস্তে ফিরে গেল ঘরের মধ্যে। অর্থাৎ কে আগে সরে যাবে এই নিয়ে একটা নিঃশব্দ প্রতিযোগিতা চলছিল। সুব্রত সরল না দেখেই তাপসীকে সরে যেতে হলো। ছেলেটা সভ্যতা ভব্যতা একদম জানে না। বাড়ির মেয়েদের দেখলে যে সরে যেতে হয় তাও শেখেনি। সুব্রত সরে যাবে কেন? 3 দিন পরে এই প্রথম সে ঘর থেকে বেরোলো। পায়ে বেশ ব্যথা, তবু বাইরের হাওয়ায় ভালোই লাগছে। হালকাভাবে শীষ দিতে দিতে সুব্রত বাড়ি থেকে চোখ ফেরালো রাস্তার দিকে। টিলার ওপর বাড়ি, তাই অনেক দূর পর্যন্ত দেখা যায়। রেল স্টেশনে একটা ট্রেন থেমে আছে। ট্রেনের জানলা থেকে একটা ছোট্ট শিশু হাত নাড়ছে বাইরে কার উদ্দেশ্যে যেন। রাস্তা দিয়ে 3 ট্রাক মিলিটারি চলে গেল। কালো ফিতের মতন রাস্তাটা খানিকটা ঢালু হয়ে নেমে মিশে গেছে দূরের জঙ্গলের মধ্যে। জঙ্গলের মাথায় শেষ সূর্যের আলোয় লাল ও কালো রঙের মাখামাখি। প্রধান গেট দিয়ে ঢুকে দিবানাথ সুব্রতর দিকেই এগিয়ে এলেন। হাতে একটা রূপো বাঁধানো ছড়ি। যদিও দিবানাথ এই বয়সেও একটু নুয়ে পড়েনি, দীর্ঘকায় পুরুষ, চামড়ায় টানও ধরেনি সেরকম। দিবানাথ জিজ্ঞেস করলেন, কি এখন কেমন লাগছে? সুব্রত সংক্ষেপে উত্তর দিল, মন্দ না। দিবানাথ আরো কাছে এগিয়ে এলেন। সুব্রতর পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সেরে উঠছে? ব্যথা কমেছে? না। কলকাতা থেকে এসেছো শুনলাম, কলকাতার কোথায় তোমার বাড়ি? বাড়ি নেই।
কোথায় থাকো? হোস্টেলে। তোমার বাবা মা? উত্তর না দিয়ে সুব্রত একটা হাত উঁচু করলো। দিবানাথ ঠিক বুঝতে পারলেন না। বারান্দার রেলিং এর মাঝখানে পা তুলে দাঁড়িয়ে আছে সুব্রত। দিবানাথকে দেখেও কোনো সম্ভ্রমের চিহ্ন দেখায়নি। তার উঁচু করা হাতের দিকে ইঙ্গিত করে দিবানাথ আবার জিজ্ঞেস করলেন, কোথায়? সুব্রত আকাশের দিকে হাতখানা আর একটু উঁচু করে হালকা ভঙ্গিতে উত্তর দিল, ওইখানে। স্বর্গে টর্গে নয়, পঞ্চভূতে বিলীন যাকে বলে। দিবানাথের মুখখানা ম্লান হয়ে গেল। ছেলেটির বাবা মা কেউ বেঁচে নেই। কি বা বয়স? এরকম মানুষের কথা শুনলে দিবানাথের বুকটা মোচড়ে ওঠে। ছেলেটি তার বাবা মায়ের মৃত্যুর কথা বলল খুব হালকাভাবে। ভালো, দুঃখের কথা যদি কেউ হালকাভাবে বলতে পারে সেটাই তো ভালো, তাতে বুকটা পরিষ্কার থাকে। অনেকটা আপন মনেই বললেন, তোমার বয়স বোধ হয় 23-24-এর বেশি না। এর থেকেও কম বয়সে আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম। আমার যখন 13 বছর বয়স তখন আমার বাবা মারা যান। মা মারা গেলেন তার 4 বছর বাদে। তখন আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি। তুমি কি এবার এমএসসি পরীক্ষা দিচ্ছ? এবার দিব কি কোনবার দেব তার কোনো ঠিক নেই। পরীক্ষা যে দিতেই হবে তারও কোনো মানে নেই। দিবানাথ হাসলেন। হাতের ছড়িটা একটা পাথরে ঠুকে ঠুকে বললেন, ছাত্র বয়সটা কারোরই শেষ করতে ইচ্ছে করে না। ওইরকম আনন্দের সময় আর জীবনে কখনো আসেও না। যত বেশি দিন ছাত্র থাকা যায়, পাশ করার পর রিসার্চ করলেও। এক ধরনের শান্ত ব্যক্তিত্ব দিবানাথকে সব সময় ঘিরে থাকে। তার সঙ্গে কথা না বলেও তার দিকে তাকালেই সেটা অনুভব করা যায়। সুব্রত সেটা অনুভব করছে, কিন্তু তার এটা পছন্দ নয়। এইসব বুড়ো ফুড়োদের রাশভারীপনা সে সহ্য করতে পারে না। এরা কিছুতেই সমান সমানভাবে কথা বলতে পারে না মানুষের সঙ্গে। সব সময় এমন একটা ডিগনিটি নিয়ে থাকে যেন আর সবাই খুবই ছোট। হারে বাবা, মানুষের আবার ছোট বড় কি? দিবানাথের ব্যক্তিত্বের প্রভাবটা পুরোপুরি অস্বীকার করার জন্য সে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে দেশালয়ের কাঠিতে একটা অবহেলার শব্দ করে সিগারেট ধরালো। তারপরে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, বাড়িটা আপনাদের বানানো না কেনা? কিনেছিলাম যুদ্ধের সময়। যুদ্ধের সময়? খুব মকায় পেয়ে গিয়েছিলেন নিশ্চয়ই। কত পড়েছিল? বাড়ির দাম সম্পর্কে তোমার কি বেশ ধারণা আছে? 41,000 কিনেছিলাম। সস্তা না বেশি? অনেকে বলেছিল অবশ্য যে ঠকেছি। আমার বাড়িটা দেখেই পছন্দ হয়েছিল। এখান থেকে ভিউটা বেশ সুন্দর। তা মন্দ না। আমার তো ইচ্ছে করছে এখানেই থেকে যাই। অনায়াসেই থাকতে পারো। যদি সারা বছরই থাকতে চাই? তা তো আপত্তির কোনো কারণ নেই। আমার বাড়িটাও দেখাশোনা করার একজন লোক থাকবে। আপনি আমাকে কেয়ারটেকার হতে বলছেন? আমি কিন্তু সে কথা বলিনি। ধরুন যদি অনেক লোকজন ডেকে এনে আপনাদের এই বাড়িটা আমি দখল করে নেই, তাহলে কি হয়? দিবানাথ প্রশান্তভাবে হাসলেন। ছেলেটির আপাদমস্তক দেখলেন ভালো করে। যৌবনেই তেজ মানায়। স্বপ্নবিলাসী যুক্তিহীন বেপরোয়া হওয়াই যৌবনের ধর্ম। কাকার সঙ্গে ব্যবসায় নামার পরেও দিবানাথ প্রথম যৌবনে প্রায়ই কি ভাবেননি সব ছেড়ে ছুড়ে গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলনে নেমে পড়বেন? দিবানাথ জিজ্ঞেস করলেন, সেরকম কোনো ইচ্ছে আছে নাকি তোমার? এইসব বিলাসিতার বাড়ি তো দখল করে নেয়াই উচিত। আপনার বাড়িটাও যদি দখল করে নেই? কি আর হবে, একখানা ঘর শুধু রেখে দিও আমাদের জন্য। আমার কিছু কিছু ব্রোঞ্জের মূর্তির কালেকশন আছে, সেগুলো যেন নষ্ট না হয়। বাড়িটায় যদি চলে যায় তাহলে ব্রোঞ্জের কটা মূর্তির কথা ভেবে আর কি হবে? বাড়িটা চলে গেলে হয়তো আমার খুব অসুবিধা হবে না, কিন্তু মূর্তিগুলো নষ্ট হলে আমার কষ্ট হবে। কি হয় ওসব মূর্তি ফুর্তি জমিয়ে? কিছুই হয় না। অনেক সুন্দর জিনিসেরই কোনো মূল্য নেই পৃথিবীতে, তবু মানুষের ভালো লাগে। সুব্রত সিগারেটের টুকরোটা টুসকি মেরে ফেলে দিল ফুল বাগানে। একটা গোলাপ গাছের গোড়ায় পড়ল সেটা, জ্বলতে লাগলো। সেদিকে চেয়ে থেকে দিবানাথ বললেন, যুগটা বড় তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। তবে আমার কি মনে হয় জানো, আজ যদি আমার বয়স 22-23 হতো, আমিও বোধহয় তোমার মতনই হতাম। হঠাৎ সুব্রত একটু লজ্জা পেয়ে গেল। এই প্রথম। তার গোঁফ দাড়ি ভরা মুখখানিতেও লজ্জার ভাব ফুটে উঠল একটু। সে বারান্দা থেকে খোঁড়া পাটা ঘষ্টাতে ঘষ্টাতে নেমে এসে গোলাপ গাছের গোড়া থেকে সিগারেটের টুকরো তুলতে গেল।
দিবানাথ ব্যস্ত হয়ে বললেন, আরে আরে তুমি নামছো কেন? তিনি নিজেই সিগারেটের টুকরোটা তুলে নিয়ে সিঁড়ির ধারে রাখা একটা নোংরা ফেলার পাত্রে ফেললেন। তারপর বললেন, পাকে এখন স্ট্রেইন করা উচিত নয়, এখন রেস্ট নেওয়া দরকার। আমার শুয়ে থাকতে ভালো লাগছে না আর। দিন 15 তো আরো থাকা উচিতই, নইলে ঠিক সারবে না। দিন 15? অসম্ভব, অতদিন আমি কাজ নষ্ট করতে পারবো না। তুমি এখানে কোনো কাজে এসেছ? এবার সুব্রত হাসল, মুখ ফিরিয়ে বলল, আমার নিজস্ব কাজ। আমি এসব জঙ্গলে আদিবাসীদের মধ্যে ঘুরে বেড়াতে ভালোবাসি। বারান্দা থেকে সরে গিয়েও তাপসী ঘর থেকে বাইরের দিকেই দেখছে। সুব্রত যখন সিগারেট ধরিয়েছিল তখন তার এত রাগ হয়েছিল যে ইচ্ছে করছিল ছুটে গিয়ে ঠাস ঠাস করে চড় মারে। দাদা, জামাইবাবু এরা তো বাবার সামনে কোনোদিন সিগারেট খানই না। কাউকেই সে এ পর্যন্ত বাবার সামনে সিগারেট খেতে দেখেনি। বাবা নিজে কোনোদিন সিগারেট খাননি। আশ্চর্য, বাবা ছেলেটাকে একটা ধমক দিতে পারলেন না। ও ভেবেছে কি, অভদ্র ঘেঁয়ো কোথাকার। বাবা আবার ওই টুকরোটাকে হাতে করে তুললেন। জামাইবাবুকে বলতে হবে। অরুণাংশুও বড্ড বেশি সিগারেট খায়। এত বারণ করি, কিচ্ছুতেই শোনে না। এ ছেলেটা বেশ লম্বা তো, অরুণাংশুর সমানই হবে বোধহয়। কাঁধটা একটু বেশি চওড়া, দাড়িগোঁফগুলো আসল তো। কিচ্ছু বিশ্বাস নেই বাবা। ম্যাক্সিম গোর্কির একটা নাটকের অনুবাদে পাঠ করার সময় অরুণাংশুও দাড়িগোঁফ লাগিয়েছিল। তাতেও অবশ্য ওকে সুন্দর দেখিয়েছে। অরুণাংশু আসবে তো রবিবার, এই রবিবার, হাজারিবাগে। দিবানাথ বললেন, আমিও একসময় এখানকার জঙ্গলে ঘুরে বেড়াতাম। খুব শিকারের শখ ছিল। তুমি কোথায় কোথায় গেছো? মাফ করবেন, আপনার সঙ্গে আমার জায়গাগুলো মিলবে না। আপনি যেতেন জন্তু জানোয়ার মারতে, আমি যাই মানুষ দেখতে। দিবানাথ উঁচু গলায় হেসে বললেন, তোমার কথাগুলো বেশ ছাপার অক্ষরের মতো। সত্যি হলেও অনেকে এরকম ভাবে বলতে পারে না। মানুষ দেখতে আদিবাসীদের মধ্যেই বা যেতে হবে কেন? কলকাতার শহরে কি মানুষ নেই? কিংবা ধরো আমরাও কি মানুষ নই? ওদের তো আপনারা জন্তু জানোয়ারের মতোই মনে করেন কি না? আর তুমি বুঝি শহরের লোকদের জন্তু জানোয়ার মনে করো? চার চোখের দৃষ্টি থমকে রইল এক সরল রেখায়। দিবানাথের মুখে প্রশান্ত গাম্ভীর্য। সুব্রত খানিকটা ইতস্তত করে বলল, না, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। কোনো মানুষকেই আমি ঘৃণা করি না, তবে দয়া করে আমাকে জেরা করবেন না। শহরের থেকে এইসব জায়গায় ঘুরতেই আমার বেশি ভালো লাগে, ব্যাস। এর মধ্যে আর অন্য কিছু নেই। দিবানাথ শরীরে গতি এনে বললেন, কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে আমাদের বাড়ি। কলকাতায় ফিরে আমার সঙ্গে দেখা করো, যদি আমি তোমাকে কোন রকম সাহায্য করতে পারি। দাঁড়ান দাঁড়ান, কলকাতায় ফেরা তো অনেক পরের কথা। এখানে এ বাড়িতেই আমাকে কতদিন থাকতে হয় দেখুন। তুমি আমাদের সঙ্গেই থাকো না তো, তোমার পা সেরে গেলে তুমি কোন গ্রামে ট্রামে যাবে ঘুরে এসো, তারপর আমাদের সঙ্গেই কলকাতায় ফিরতে পারো। আমরা তো এখনো 25-26 দিন এখানে আছি। আমার পা সেরে গেলে আমি আর একদিনও এখানে থাকবো না। বাইরের দিকে যেতে যেতে দিবানাথ বললেন, যা তোমার খুশি, তবে তোমাকে কোনো রকম সাহায্য করতে পারলে আমি খুব খুশি হব, কখনো যদি দরকার হয়। সুব্রত চোখ সরু করে তাকালো। এইসব বড়লোকদের মুখে দয়া টয়ার কথা শুনলেই তার মাথায় আগুন জ্বলে যায়। খালি পয়সার গরম, হ্যাঁ? বেশ খানিকটা ব্যঙ্গের সুরে সে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাকে সাহায্য করার জন্য আপনার মন এত ছটফট করে উঠল কেন? দিবানাথের মুখটা আবার বিষণ্ণ হয়ে গেল। আস্তে আস্তে বললেন, না, সেরকম কিছু না। তোমাকে দেখে আমার নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে। ঘন্টা দুয়েক স্ত্রীদের সঙ্গে বাজারে ঘুরে ক্লান্ত হয়ে মুখে না ফোটানো বিরক্ত নিয়ে মণিময় আর চিরঞ্জীব এশা আর প্রমিতাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে ফিরে গেল শহরে। জরুরি ব্যাপারে দেখা করা দরকার আছে মুলুকজির সঙ্গে। গোটা ছয়েক শাড়ির প্যাকেট নিয়ে এশা আর প্রমিতা গেট দিয়ে ঢুকতে গিয়ে দেখল সামনেই দাঁড়িয়ে আছে প্লাস্টার করা মূর্তিমানটি। সামান্য একটু সরে দাঁড়ালো সে। এশার সঙ্গে তার চোখাচোখি হতেই এশা তক্ষুনি চোখ সরিয়ে নিল, তাকালো প্রমিতার দিকে। প্রমিতা সুব্রতর দিকে চট করে একবার তাকিয়েই এশার দিকে মুখ ঘোরালো। দুজনে একসঙ্গে একবার সুব্রতর দিকে তাকিয়ে আবার পরস্পর দৃষ্টি বদল করলো। এবার এশা দেখছে সুব্রতকে, প্রমিতা দেখছে এশাকে। আবার ঠিক তার বিপরীত,
সুব্রতর ওসব লজ্জা ফজ্জা নেই। সে কৌতূহলের চোখে পিটপিট করে দেখছে এই অতিরিক্ত প্রসাধন কন্যা শালঙ্কারা নারী দুটিকে। এশা আর প্রমিতা এগিয়ে যাবার জন্য শরীর দোলালো, অথচ চরণে ঈষৎ দ্বিধা। ওরা অপরিচিতের সঙ্গে কথা বলে না, আবার এতটা আধুনিকাও নয় যে বাড়িতে একজন লোক কয়েকদিন ধরে রয়েছে তার সঙ্গে একেবারে সামনাসামনি চোখাচোখি হলেও কথা বলবে না। প্রমিতা অত্যন্ত মিহি ভদ্রতা করে বলল, কি ভালো? সুব্রত উৎফুল্লভাবে বলল, হ্যাঁ, আপনারা বাজারে গিয়েছিলেন বুঝি? তার কথায় কোনো আড়ষ্টতা নেই, যেন এশা তার বহু দিনের চেনা। এশা আরো হিমশীতল ভাবে বলল, হ্যাঁ, এই একটু। আজ হাটবার ছিল না? হ্যাঁ, আমি জানালা দিয়ে দেখছিলাম অনেকে দল বেঁধে হাঁটে যাচ্ছে। ছেলেটা বোধহয় গল্প জমাতে চায়। এশা বা প্রমিতার কোনো উৎসাহ নেই। ভদ্রতা বজায় রেখেছে, এবার তারা চলে যাবে। সুব্রত নিজের উৎসাহেই বলে চলল, এখানকার হাটগুলো বেশ ইন্টারেস্টিং হয়। আপনারা পাতরাতু গেছেন? ওখানে ভালো হাট হয়, রাঁচির কাছে। এশা আর প্রমিতা আলোচনায় যোগ দিল না। পরস্পরের চোখের দিকে তাকিয়ে মাটির দিকে মুখ নিচু করে রইল। সুব্রতর কথা থামলেই ওরা চলে যাবে। সুব্রত হঠাৎ বলল, আচ্ছা, আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? এশার বুকটা ধড়াস করে উঠল। আর একবার সুব্রতর দিকে তাকিয়ে সরিয়ে নিল চোখ। বলে কি ছেলেটা? কোথায় দেখেছে তাকে? অরূপের ছোট ভাইটা এই বয়সী হবে না? কলেজে পড়ার সময় যা জ্বালাতো অরূপ। 2 দিন ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। একদিন তো ওর বাড়িতে কেউ ছিল না। এমন অসভ্য ছেলে। তাই ছেলেটার চোখ দুটি একটু চেনা চেনা লাগছে। কি জানি, তখন তো এরকম দাড়ি ছিল না অরূপের ভাইয়ের। ফ্যাকাশে মুখে এসে জিজ্ঞেস করলো, আমাকে বলছেন? সুব্রত প্রমিতার দিকে তাকিয়ে বলল, না, আপনাকে। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এশা। ব্যগ্রভাবে তাকিয়ে রইল প্রমিতার দিকে। প্রমিতার মুখটাও একটু শুকিয়ে গেছে, কিন্তু সব প্রতিভতা বজায় আছে। নির্লিপ্তভাবে বলল, তা হতে পারে। কোথায়? ঠিক মনে পড়ছে না, অথচ যেন খুবই চেনা চেনা লাগছে। প্রমিতা এবার বেশ দৃঢ়ভাবে বলার সুযোগ পেল, আমি কিন্তু আপনাকে আগে কখনো দেখিনি। সুব্রত বলল, আমার কিন্তু খুব মনে হচ্ছে আগে দেখেছি আপনাকে। কোথায় ঠিক মনে করতে পারছি না, অথচ খুব চেনা চেনা। কথা বলার সময় সুব্রত পর্যায়ক্রমে দেখছে প্রমিতা আর এশাকে। চোখ দুটো জ্বলে, ঠোঁটে চাপা আলতো হাসি। প্রমিতা ভদ্র অবহেলার সঙ্গে বলল, আমি আপনাকে কখনো দেখিনি। আর কিছু কথা বলার সুযোগ না দিয়ে পা বাড়ালো প্রমিতা। সুব্রতর শ্রুতিসীমার বাইরে গিয়ে ওরা দুজন চোখাচোখি করলো আবার। দুজনের ঠোঁটে হাসি। প্রমিতা বলল, অন্ধকারে এমন ভাবে দাঁড়িয়ে আছে আমি একেবারে চমকে গিয়েছিলাম। এসা বলল, তোমার দিকে আবার যা ড্যাব ড্যাব করে দেখছিল। আমার সঙ্গে কথা বলছিল, কিন্তু দেখছিল তো তোমাকেই। মোটেই না, তোমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার 2টো ছেলে মেয়ে হয়ে গেছে, আমাকে আর কি দেখবে? আহা, এখনো তোমার যা ফিগার। এ কথা বলার কি মানে বুঝলে তো? কোন কথা? ওই যে বলল চেনা চেনা লাগছে। বসার ঘরে 2 সখীতে এমন হাসতে লাগলো যে হাত থেকে কাপড়ের প্যাকেটগুলো ধূপধাপ করে পড়ে যেতে লাগলো মাটিতে। আলো নেভাবো না? হুম, আলো জ্বালা থাকবে। থাক না, তুমি শেষকালে নেভাবে তো? রোজই তো আলো জ্বেলে ঘুমিয়ে পড়ো। মণিমা বললেন, তাতে কি এমন ক্ষতি হয়? জানোই তো কিছুক্ষণ না পড়লে আমার ঘুম আসে না। গল্পের বইটই পড়ার শখ কোনোদিনই নেই মণিময়ের। একবার কি কথায় কথায় বলে ফেলেছিলেন শেষের কবিতা বইটা শরৎচন্দ্রের লেখা। তাই শুনে সকলের কি হাসি। তখন চোটে মোটে মণিময় বলেছিলেন, বাংলা বই আবার কেউ পড়ে নাকি? ওতে শুধু সময় নষ্ট। বাংলা বইটই পড়ে শুধু মেয়েরা। সত্যিকারের ভালো নভেল পড়তে গেলে পড়তে হয় ইংরেজি বই। ডিকেন্স, গলসওয়ার্দি, ওই যে কি যেন নামটা। অবশ্য সেসব বইও তিনি পড়েন না। তবে খাঁটি সাহেবের মতন মাঝে মাঝে সন্ধেবেলা ছোট্ট পেগ নিয়ে সামনে বই খুলে বসেন একটা। প্রমিতা ঘাড়ে ক্রিম ঘষতে ঘষতে বলল, ঘুমাবার আগে ওই সব বই পড়ে কি যে রস পাও বুঝি না। মণিমা বিছানার উপর লেপ চাপা দিয়ে শুয়ে বিজনেস ফিন্যান্স একটা গ্ল্যান্স পড়ছিলেন। হেসে বললেন, তুমি বুঝবে না, এইসব রসকসহীন বই পড়লেই তাড়াতাড়ি ঘুম আসে। ভালো করে জানলা বন্ধ করে শাড়ি ব্লাউজ খুলে নাইটি পরে নিল প্রমিতা। তারপর চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগলো।
সমস্ত শরীরটা ক্রিমে একেবারে চুপচুপে। ছেলে মেয়েরা দাদু দিদিমার কাছে শুয়েছে। মণিময় বললেন, শোনো, মুলুকজির সঙ্গে দেখা করে আজ অনেক কাজ হলো। 4 জন মিলিটারি অফিসারের সঙ্গে আজ কন্ট্রাক্ট করা হয়েছে। 27 লাখ টাকার একটা অর্ডার পেয়েও পাওয়া যাচ্ছে না। এদের হাতেই তো সব। প্রমিতা কোনো উত্তর দিল না। ওদের একদিন বাড়িতে খেতে বলতে হবে। বলো, বুঝলে না, একটা পার্টি না দিলে, মিলিটারির লোক তো, এরা খুব পার্টি পছন্দ করে। ক বোতল মদের শ্রাদ্ধ হবে? ওই তোমার এক কথা, তুমি বড্ড অবুঝ। এ ব্যাপারে তোমার এত সুপারস্টিশন কেন? আজকাল সবাই। ঠিক আছে, পার্টির পরেও যদি বোতল টোতল দু একটা বাঁচে, সেগুলো আমি কিন্তু নর্দমায় ফেলে দেব। হাহা, স্কচ তুমি নর্দমায় ফেলবে? তার চেয়ে গরিব দুঃখীদের দিলে খেয়ে বাঁচবে। যাকে শোনো, টুসি তো খুব হাজারিবাগে যাবে বলে লাফাচ্ছে। আমার আর খোকনের কিন্তু যাওয়া হবে না। তুমি যেন অবুঝের মতন আবার জোর করো না। শনিবার দিন বাবার সঙ্গে ওদের পাঠিয়ে দাও। তোমরাও যেতে পারো ইচ্ছে করলে। রবিবার দিনই পার্টিটা তাহলে অ্যারেঞ্জ করে ফেলি। বাবা না থাকলে সুবিধে হয়, আমরা একটু ফ্রি হতে পারি। বুঝেছি, আমার ঘুম পেয়েছে, আমি শুয়ে পড়ছি। মণিময় আবার ফিরে গেলেন বই পড়ায়। লেপের তলায় ঢুকে পড়ল প্রমিতা। অন্যদিকে ফিরেই মণিময় একটা হাত বাড়িয়ে দিলেন প্রমিতার বুকের ওপর। এক হাতে বই ধরা মণিময়ের আরেকখানা হাত ঘোরাফেরা করতে লাগলো পত্নীর বুক ও পেটের এলাকায়। একটাও কথা নয়। ঘরে আলো জ্বলছে। বাইরে নিচ্ছিদ্র অন্ধকারে কোথাও কোনো শব্দ নেই। প্রমিতা মুখ পর্যন্ত লেপ চাপা দিয়ে শোয়। মনে হয় এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। বইয়ের দিকে চোখ চেয়ে মণিময় বটে, কিন্তু অক্ষর পড়ছেন না একটিও। অন্য হাতটা ব্যস্ত। নিস্তব্ধতা ভাঙার জন্য মণিময় বললেন, দারুণ শীত পড়েছে এবার, না? প্রমিতা কোনো উত্তর দিল না। মণিময় আবার বললেন, আমি সবচেয়ে বেশি শীত পেয়েছিলাম লন্ডনে। সেটা বোধহয় 61। সেবার ক্রিসমাসের দিন এমন ঠান্ডা পড়ল। এবারেও প্রমিতার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নিরাশ হয়ে পড়লেন মণিময়। তারপর এক সময় ডান হাতখানা শ্লথ হয়ে এলো। অন্য হাত থেকে খসে পড়ল বই। মণিময় ঘুমিয়ে পড়েছেন। স্বামীর ঘুমে ভারী হাতখানা শরীর থেকে সরিয়ে দিল প্রমিতা। আরও অনেকক্ষণ জেগে রইল। 5 মিনিট পর পর দীর্ঘশ্বাস ফেলল 3টে। মন চলে গেছে অনেক দূরে। চেনা চেনা লাগে বলছিল, সত্যি কি না আন্দাজে ঢিল ছুটছে। এক টাইপের ছেলে থাকে এরকম আলাপ জমাবার জন্য, হঠাৎ যা মুখে আসে বলে দেয়। কিন্তু আলাপ জমাবার চেষ্টা আমার সঙ্গে করবে কেন? এশারও অনেক বয়স কম। এশার মুখখানা অত শুকিয়ে গিয়েছিল কেন? ও কি ভেবেছে অরূপের কথা কেউ জানে না? সবাই জানে। প্রায় দুপুরে অতক্ষণ ধরে টেলিফোনে কথা বলে কার সঙ্গে। এসে একটু মোটা হয়ে যাচ্ছে। মিষ্টি খাওয়া যদি এখন থেকে না কমায়, এখনো ছেলে মেয়ে হয়নি, এরপর হলে কষ্ট পাবে বেশি। দীপঙ্করের কথা কিন্তু কেউ জানে না, একমাত্র মা ছাড়া। 7 বছর দেখা হয়নি ওর সঙ্গে। এতকাল ধরে কেউ অভিমান পুষে রাখে? ছেলেটা এমন ভাবে বলল, চেনা চেনা লাগছে, যেন সে তাকে কোনো গোপন জায়গায় দেখেছে। মহা বখাটে ছেলেটা। ওই রকম কথা বলে চমকে দেবার চেষ্টা। এশাই তো দারুণ চমকে উঠেছিল, কিন্তু ছেলেটা এশাকে না বলে তাকে বলল কেন? সত্যিই দেখেছে? কোথায়? বাজে কথা। দীপঙ্করের সঙ্গে যখন তার সম্পর্ক ছিল তখন তো ও নেহাত ছেলে মানুষ। দেখতে দেখতে কত দিন কেটে গেল। এক সময় মনে হয়েছিল দীপঙ্করকে ছাড়া কি করে বাঁচব। অথচ আজ 2টো ছেলে মেয়ে হয়ে গেছে, এত বড় সংসার, সেই সব কিছুই কত অস্পষ্ট। তবু এখনো দীপঙ্করের কথা মনে পড়লে কিছুতেই ঘুম আসে না প্রমিতার। উঠে পড়ল খাট থেকে। এই শীতেও জানালা খুলে উদাসীন চোখে তাকিয়ে রইল দূরের জ্যোৎস্নাময় নিথর বনানের দিকে। বেশ খানিকটা বাদে প্রমিতা আবার মুখ ফেরালো। একটা অস্ফুট শব্দ করে পাশ ফিরলেন মণিময়। লেপটা গা থেকে সরে গেছে। প্রমিতা কাছে এসে লেপটা ঠিক করে দিল। ঘুমলে সব পুরুষ মানুষকেই খুব ছেলে মানুষের মতো দেখায়। এক দৃষ্টে স্বামীর দিকে তাকিয়ে রইল প্রমিতা। একটু বেশি কথা বলে, একটু অহংকার করতেও ভালোবাসে, কিন্তু সব মিলিয়ে মানুষটা খারাপ নয়। মণিময়কে অনেকে ভুল বোঝে, কিন্তু প্রমিতা জানে অন্তঃকরণটা ছোট নয় মণিময়ের। সবই তো ঠিক ছিল। ধনবান সার্থক স্বামী, ছেলে মেয়ে দুটিও ভালো। সংসারে কোনো স্বাচ্ছন্দ্যের অভাব নেই। মানুষ এই তো চায়। কিন্তু আজ থেকে 17 বছর আগে প্রমিতা একজন মানুষকে প্রত্যাখ্যান করেছিল।
লোকটা সেই দুঃখ ভুলতে পারলো না, আর বিয়েই করলো না। এটা মনে পড়লেই প্রমিতা আলো নিভিয়ে বিছানায় এসে শুতেই মনে হলো যৌবনকালের দীপঙ্কর যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। চলো একটু বাগানে গিয়ে বসবে। এই শীতে পাগল হয়েছ কেন? তুমি কোটটা পরে একটা মাফলার জড়িয়ে নেবে। এমন কি শীত? চলো না, খুব সুন্দর জ্যোৎস্না উঠেছে আজ। মনিদাকে ডাকো, ওরাও যদি যায়। ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওদের ডাকতে হবে না। তোমার সবটাতেই বেশি। সবকিছুই কি সবাই মিলে একসঙ্গে করতে হবে? আলাদা কিছু করার উপায় নেই? বিছানার উষ্ণতার উপর খুব মায়া করে চিরঞ্জীব আস্তে আস্তে লেপ ছেড়ে উঠল। শরীরটাকে এদিক ওদিক বেঁকালো। পৃথিবীর আর অন্য যে কোনো আরামের চেয়ে বড় এখন ওই লেপের তলায় ঢুকে পড়া। তা নয়, এখন বাগানে বেড়াতে যাওয়া। সবকিছুরই একটা মাথা মুন্ডু আছে তো। এসার হঠাৎ আজ এত উৎকট শখ চেপেছে কেন? এই শীতের রাত্রে বাগানে যদি ঠান্ডাটি একবার লাগে, রামগড়ের বিখ্যাত ঠান্ডা, 21 দিনের কমে সর্দি ছাড়ে না। জানলা খোলাই ছিল। বাইরে তাকিয়ে চিরঞ্জীব বলল, জ্যোৎস্না কোথায়? ওই দেখো, আবার মেঘ জমেছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। হোক অন্ধকার, চলো একটু গিয়ে বসি। এরকম বেড়াতে আসার কোনো মানেই হয় না। সন্ধ্যের পরই খাওয়া দাওয়া, তারপরই ঘুম। খানিকটা হাওয়ায় গাছের পাতাগুলো সরসর করতে চিরঞ্জীব বলল, ওরে বাবা, যা হাওয়া দিচ্ছে! এর মধ্যে পাগল ছাড়া কেউ বাইরে যায়? এসা বলল, চলো চলো, দেখো না, একবার গেলেই ভালো লাগবে। 9:30 মাত্র বাজে, এর মধ্যে শুয়ে পড়ার কোনো মানে হয়? চিরঞ্জীব দৌড়ে এসে আবার বিছানায় শুয়ে পড়ে লেপ মুড়ি দিল। তারপর খানিকটা আদর কাড়া গলায় বলল, আজ সত্যি ইচ্ছে করছে না লক্ষ্মীটি, রাগ করো না। এসা তবু শুনতে চায় না। জেদ ধরে বলল, তুমি আমার একটা কথা রাখবে না? আমার আজ ইচ্ছে করছে তোমার সঙ্গে বাগানে বেড়াতে। চিরঞ্জীব এবার খানিকটা একরোখা ভাবে বলল, তুমি বুঝছো না কেন? পাগল ছাড়া এই ঠান্ডায় কেউ বাইরে যায় না। বাইরের সামনে দিয়ে এখনো মানুষজন যাচ্ছে। তাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। দেহাতি মানুষজন হাট থেকে ফুর্তি করে ফিরছে। এসা তাদের কথা উল্লেখ করে বলল, ওই যে লোকজনেরা এখনো বাইরে রয়েছে, ওরা বুঝি সব পাগল? ওদের অভ্যাস আছে। আচ্ছা, কথা দিচ্ছি কাল ঠিক যাব। লেপের মধ্যে একবার ঢুকলে আর কি বেরোতে ইচ্ছে করে? আজ এসো, শুয়ে শুয়ে গল্প করি। ড্রেসিং টেবিলের সামনে নিঃশব্দে বসে রইল এসা। আবার সে এখন দেখতে পাচ্ছে তার কুমারী জীবনের মুখ। তার কুমারী জীবনে একজন বলেছিল, এসো না, আজ আমরা দুজনে মিলে একটু পাগল হই। অন্যেরা যা করে না সেই রকম পাগলামি করতেও যে মাঝে মাঝে ইচ্ছে করে মানুষের। ওই ছেলেটা যখন প্রথম বলল, আপনাকে আগে কোথায় দেখেছি, তখন এশারই মনে হলো ওকে খুব চেনা চেনা। অবশ্য সত্যি সত্যি চেনা নয়। তাছাড়া ছেলেটা তো তাকে ও কথা বলেওনি, বলেছিল প্রমিতাকে। উনি অবশ্য কথাটা গ্রাহ্য না করার ভাব দেখালেন, কিন্তু মনে হলো যেন ছেলেটা ওকে সত্যিই কোথাও দেখেছে। কোথায় দেখেছে সে কথা বলল না কেন? ছেলেটাও কম বদমাশ নয়। মিটমিট করে হাসছিল আবার। ওকে অরূপের ভাই বলেই মনে হয়েছিল হঠাৎ। চোখ দুটো সেই রকম। ছেলেটি যেরকম ডাকাবুকো, তাতেও অরূপের ভাই শুনলে কিছুটা অবাক হবার নেই। ওরা দু ভাই বেপরোয়া ধরনের। অরূপ একবার তাকে প্রায় জোর করে গঙ্গায় নৌকায় চড়িয়েছিল। এসা রাজি হয়নি, কিচ্ছুতেই রাজি হয়নি। কিন্তু গঙ্গার ধারে বেড়াতে যাবার পর এমন ঝোলাঝুলি করতে লাগলো, মানুষকে বেশিবার কি আর না বলা যায়। নৌকায় ওঠার পর দারুণ ভয় করছিল এসার। বেশ জোর হাওয়ায় দুলছিল নৌকো। মাঝিগুলো বিশ্রীভাবে তাকায়, নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলে। ওরকম ভাবে কেউ বেড়াতে যায়? তাও তো ভাগ্যিস দুপুরবেলা ছিল। তারপর সত্যি সত্যি ঝড় উঠল। ভয়ে অরূপের হাত জড়িয়ে ধরেছিল এসা। অরূপের কিন্তু একটুও ভয় নেই। ঝড়কেও ভয় নেই, মাঝিদেরকেও ভয় নেই। অনায়াসে এসার কাঁধে হাত রেখে চাপ দিয়ে বলেছিল, ভয় কি খুকুমনি? এসা বলেছিল, যদি ডুবে যাই। অরূপ বলেছিল, ডুবলে একসঙ্গে ডুববো, বাঁচলে একসঙ্গে বাঁচবো। বাবা কিছুতেই রাজি হলেন না। সেই জাতের অমিল। অথচ তারপর ছোড়দা তো অন্য জাতের মেয়ে বিয়ে করলই। বাবা তখন কিছু বলতে পারল? তবে অরূপকে দেখার পর পুরুষ মানুষের মধ্যে খানিকটা দুঃসাহসিকতা আর শৌর্য না দেখলে এসার ভালো লাগে না। পুরুষ মানুষ বলতে যা বোঝায়, অরূপ হচ্ছে সেই ধরনের। রীতিমতন লম্বা চওড়া কাঁধ,
কথার মধ্যেও কোনো আড়ষ্টতা নেই। অনেক ছেলের মধ্যে কেমন একটা ভীতু ভীতু ভাব থাকে, তা একদম নেই অরূপের। কলেজে থাকতে কতবার তো মারামারি করেছে। বিএসসি শেষ পর্যন্ত পাশ করতে পারলো না অবশ্য, কিন্তু ভালো ক্রিকেট খেলে। এখনো যা হ্যান্ডসাম চেহারা। অরূপেরও এখন বিয়ে হয়ে গেছে, তবু ফোন করে। বিশেষত চিরঞ্জীব যখন অফিসের কাজে বাইরে যায়, ঠিক খবর রাখে, বেছে বেছে সেই সময়ে। কিন্তু অসম্মানের কাজ করতে পারবে না এশা। বিয়ের পরে একদিনও অরূপের সঙ্গে দেখা করেনি, যতই টেলিফোন করুক। তোমার সামনে আমার সিগারেটের লাইটারটা আছে, দেবে প্লিজ? বিছানায় শুয়ে শুয়ে এখন আবার সিগারেট খাবে? একটা, এখানে অ্যাশট্রে আছে। কাছে আসতে এসার সিগারেটের প্যাকেট সমেত হাতটা জোরে ধরে টানলো চিরঞ্জীব, ওকে নিয়ে এলো বুকের ওপর। ঠোঁট যখন আবার কথা বলার অবস্থায় এলো, তখন চিরঞ্জীব বলল, বেড়ানো হচ্ছে না বলছো? এই শনিবারই তো তোমরা হাজারিবাগ যাচ্ছ। আবার হাজারিবাগ? ওখানে তো গিয়ে গিয়ে পচে গেল। কেন, এবার বেতলা যাওয়া হবে না? মা তো কোথাওই যেতে চাইছে না। মাকে ফেলে কি যাওয়া যায়? টুসিটা খুব লাফাচ্ছে হাজারিবাগ হাজারিবাগ বলে। তাই তোমরা একটু ঘুরে এসো। শনিবার যাচ্ছ আর সোমবারই। আমরা যাচ্ছি মানে? আর তোমরা? আমি আর মনিদা এবার যেতে পারছি না। কেন? আমাদের কয়েকটা জরুরি বিজনেস অ্যাপয়েন্টমেন্ট আছে। বেড়াতে এসেও বিজনেস? তোমরা কি হয়েছ? আমি ভেবেছিলাম এবার সবাই মিলে পরেশনাথ হিলসে উঠব। ওরে বাবা, ও পাহাড়ে ওঠা কি চারটিখানি কথা নাকি? ওসব ছেলে মানুষেরা পারে। তুমি বুড়ো হয়ে গেছো বুঝি? চিরঞ্জীব হাসতে হাসতে বলল, বুড়োই তো, 36 বছর বয়স। এরই মধ্যে টাক পড়তে শুরু করছে। চুলটা সামনের দিকে টেনে আঁচড়াই অবশ্য। এসা ধমক দিয়ে বলল, এই খবরদার, ওসব কথা বলবে না। টাক পড়লেই মানুষ বুড়ো হয় না। তুমি হাজারিবাগ না গেলে আমিও যাব না বলে দিচ্ছি। তোমরা বেশ এখানে যা খুশি করবে। শোনো লক্ষ্মীটি, একটা মস্ত বড় কন্ট্রাক্ট পাবার সম্ভাবনা আছে। কয়েকজন মিলিটারি অফিসার আর স্থানীয় কয়েকজন লোককে একটা পার্টি দিতে হবে। তুমি যদি থাকো তো ভালোই হয়। মা আর বাবা ওদের সবাইকে নিয়ে চলে যাক হাজারিবাগ। তুমি তাহলে আমাকে হেল্প করতে পারো। পার্টিটার সাকসেসের উপর অনেক কিছু নির্ভর করছে। ফরচুনেটলি ইস্টার্ন জোনের কমান্ডারও এখন রামগড়ে। কি কি থাকবে পার্টিতে? উত্তর না দিয়ে চিরঞ্জীব মুচকি হাসল। সে হাসির মানে বুঝতে পেরে এসা বলল, এবার কিন্তু আমি আর কোল্ড ড্রিঙ্কস খাবো না। আমিও তোমাদের ওইসব খাবো একটু। কি খাবে, হুইস্কি না রাম? যা হোক, একটু টেস্ট করব। আচ্ছা জিন খেও, দেখো খারাপ লাগবে না, আমি নিজে তোমাকে ঠিকঠাক মিশিয়ে দেব। মাথা টাথা ঘুরবে না তো? তেতো নয় তো? আরে না না, কোনোদিন খাওনি এসব? কি করে খাবো? ঠিক আছে, তোমাকে এবার খাওয়াবো। এটুকু অভিনয় সব মেয়েকেই করতে হয়। অরূপ একবার গ্রেট ইস্টার্নে ডিনার খাইয়েছিল। খাওয়ার আগে বলেছিল, একটু শরবত খাবে? টম কলিন্স। এসা বলেছিল, টম কলিন্স আবার কি শরবত? অরূপ বলেছিল, দেখো না খেয়ে, টক টক। ফেরার পথে গাড়িতে তার মাথা ঝিমঝিম করেছিল। এসা জিজ্ঞেস করেছিল, তুমি আমাকে কি খাইয়েছ সত্যি করে বলো তো? অরূপ হো হো করে হেসে বলেছিল, ভয় নেই, বিষ খাওয়াইনি, একটুখানি মেশানো ছিল। দেখলে না, আমিও 3 গ্লাস খেলাম। চলো এখন ব্যারাকপুর থেকে ঘুরে আসি এই গাড়ি নিয়ে। কিংবা ডায়মন্ড হারবারে যাবে? এই রাত্রিরে? তুমি পাগল হয়েছ? না হয় এক রাত্রির জন্য দুজনে পাগলই হলাম। সত্যি সত্যি যায়নি অবশ্য এশা। অন্তর্যামী সাক্ষী আছেন। অরূপকে সে শেষ পর্যন্ত প্রশ্রয় দেয়নি কখনো, কোনো পাপ করেনি। তবে অরূপ তার পাগলাটে দুর্দান্ত স্বভাবের জন্য এশার বুকে একটা দাগ রেখে গেছে। বেশ তো কিছুদিন সে ভুলেছিল অরূপকে। ওই ছেলেটাই তো আবার মনে করিয়ে দিল। দাড়ি কামালে ওকে অরূপের ভাইয়ের মতনই দেখাবে। না না, অরূপের ভাই অরণির বয়স তখন অনেক কম ছিল। অরূপের চেহারা সেই সময় এরকম ছিল, তাই চোখ দুটো অত চেনা চেনা। কিন্তু ও তো আমাকে চেনার কথা বলেনি, প্রমিতাদিকে বলেছিল। প্রমিতাদি কিরকম কায়দা করে এড়িয়ে গেল। চিরঞ্জীব বলল, তুমি দিদিকে একটু রাজি করাও, দিদি যদি পার্টিতে জয়েন করে খুব ভালো হয়। দিদি আবার এসব ব্যাপারে এত গোড়া। এমনিতে প্রমিতার সঙ্গে এশার খুব ভাব, কিন্তু কেন কে জানে হঠাৎ এশা এখন খুব রেগে গেল প্রমিতার ওপর। প্রমিতার অহংকারী গাম্ভীর্যকে এখন তার মনে হলো ন্যাকামি। এশা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার দিদি তোমার থেকে ক বছরের বড়?
ঠিক 1 বছরের। দিদি আর আমি ঠিক যাকে বলে পিঠাপিঠি। দেখলে কিন্তু বোঝা যায় না দিদিকে। দেখে কেউ বুঝতে পারবে যে দিদির অত বড় বড় দুটো ছেলে মেয়ে আছে? তা বোঝা যাবে না কেন? অনেকেই বুঝতে পারে না দিদি কিন্তু ড্রিঙ্কস-ট্রিঙ্কসের ব্যাপারে বড্ড গোঁড়া। ছেলেদের সঙ্গে মেশার ব্যাপারেও দিদি, তুমি একটু বুঝিয়ে বলো, সেদিন পার্টিতে যদি দিদিও থাকে। এসা মনে মনে ভাবল, কত গোঁড়া তা আমার ঢের জানা আছে। 2 ছেলে মেয়ের মা, বিশেষত মেয়ে অত বড়। এখনো নিজের শরীর নিয়ে অত গর্ব কেন? ওরকম ফিগার আজকাল অনেকেরই থাকে। স্বামী ছাড়া অন্য কারুকে ভোলাবার ইচ্ছে আছে বুঝি? নইলে স্বামীকে সবসময় বকুনি ঝুঁকুনি দিয়ে শায়েস্তা করে রেখে বাইরে বেরোবার সময়ে অত সাজগোজ কেন? হঠাৎ অরূপের জন্য মন কেমন করে উঠল এশার। সে তাড়াতাড়ি 2 হাতে জড়িয়ে ধরল চিরঞ্জীবকে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো রাস্তা সাদা বাড়ি এর 2য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।